2009 সালের 31শে মে ফ্রান্সের এয়ার ফ্লাইট 447 ব্রাজিলের রিও দে জেনেরিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে। এই প্লেনটার মধ্যে রয়েছে 216 জন যাত্রী আর 12 জন ক্রু মেম্বার। টোটাল 228 জন মানুষকে নিয়ে এই প্লেনটা যাচ্ছে সোজা প্যারিসের চার্লস দে গল এয়ারপোর্টে। কিন্তু এই প্যাসেঞ্জারদের মধ্যে কারোরই হয়তো বিন্দুমাত্র ধারণা ছিল না যে আজকে তাদের সবার সাথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। টেক অফ করার জাস্ট কিছুক্ষণের মধ্যেই প্লেনটা আকাশের 35,000 ফুট উচ্চতায় ওঠে, আর ঠিক তার 2 ঘন্টার মধ্যেই প্লেনটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উঠতে থাকে। এই সময় অবধি সকল যাত্রীদের নিয়ে প্লেনটা খুব স্বাভাবিক অবস্থাতেই এগিয়ে যাচ্ছিল, বাট হঠাৎ করে চারিদিক থেকে আসা ঘন কালো মেঘ এই পুরো প্লেনটাকে ঘিরে ফেলে। চারিদিকে তখন এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল যে প্লেনের ককপিটে থাকা ওয়েদার রেডারের সিগন্যাল গুলো দ্রুত বদলে যাচ্ছিল। সিগন্যাল গুলো প্রথমে সবুজ থেকে হলুদে পরিণত হয়, তারপর সেটা ধীরে ধীরে গাঢ় লাল রঙে বদলে। আর ঠিক সেই মুহূর্তেই প্লেনের ভিতর একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে। আর ককপিটে বসে থাকা দুজন পাইলটদের মধ্যে তখন কেউই বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। প্লেনটা তখন প্রতি মিনিটে প্রায় 10,000 ফুট নিচের দিকে নামতে থাকে, আর অন্যদিকে কেবিনে বসে থাকা সকল যাত্রীদের মধ্যেও তখন বিপদের আভাস ছড়িয়ে পড়তে থাকে। প্লেনটা তখন প্রায় আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি জায়গায় চলে এসেছে। বাট ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যে কন্ট্রোল রুমে থাকা সমস্ত অফিসারদের মাথা ঘুরে যায়। হঠাৎ করে স্ক্রিনের রেডার সিস্টেম থেকে ফ্লাইট 447 এর সিগন্যালটা অদৃশ্য হয়ে যায়, আর ককপিট থেকে ভেসে আসা পাইলটদের কথোপকথনও চিরতরে থেমে যায়। এই ঘটনার প্রায় 2 ঘন্টা পরে কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা ফ্লাইট 447 এয়ারপ্লেনের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করে, বাট রেডিওতে তখন সিগন্যালের জায়গায় শুধুই ভেসে আসে নীরবতা। প্লেনটার এই অদৃশ্য হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্স আর ব্রাজিল সহ গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়। আর সবার মনে তখন একটাই প্রশ্ন জেগে ওঠে যে 228 জন যাত্রী সমেত এই প্লেনটা আসলে গেল কোথায়। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা জানবো এয়ার ফ্রান্স 447 এর সেই মিস্টিরিয়াস ঘটনা যেটা আজও অবধি অনেকের কাছেই অজানা। এয়ার ফ্রান্স 447 এর এই প্লেনটা এয়ারবাস ক্যাটাগরির মধ্যে পড়তো, আর এই প্লেনটার বয়স ছিল মাত্র 4 বছর। ব্রাজিলের এই এয়ারপোর্ট থেকে প্যারিসের এই এয়ারপোর্টের ডিস্টেন্স ছিল প্রায় 9,160 কিলোমিটার। যেহেতু এটা ছিল একটা লং ডিস্টেন্সের ফ্লাইট, সে কারণের জন্য এই প্লেনের ভেতর টোটাল 3 জন পাইলট উপস্থিত ছিল: ক্যাপ্টেন মার্ক ডুবয়া, ডেভিড রবার্ট এন্ড পিয়ারি সেড্রিক বোনিং। এই 3 জনই ছিলেন অত্যন্ত এক্সপিরিয়েন্স পাইলট, আর এদের প্রত্যেকের কাছে হাজার হাজার ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল। টেক অফ করার পর ক্যাপ্টেন মার্ক ডুবয়া আর জুনিয়র ফার্স্ট অফিসার পিয়ারি সেড্রিক বোনিং এরা দুজনে মিলেই প্লেনটা চালাচ্ছিল। আর সময়ের সাথে সাথে প্লেনটা সোজা আটলান্টিক মহাসাগরে অবস্থিত আইটিসিজি জোনের দিকে এগোতে থাকে। আইটিসিজি মানে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত এটা এমনই একটি ভয়ঙ্কর এলাকা যেখানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের বাতাস একে অপরের সাথে ধাক্কা খায়। আর সেই ধাক্কার ফলে এই এরিয়াটাতে এমন ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হয় যেটা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়। প্লেনটা যখন আইটিসিজি জোনের একদম কাছাকাছি এসে পৌঁছয়, তখন রুটিন অনুযায়ী ক্যাপ্টেন মার্ক ডুবয়া বিশ্রাম নেওয়ার জন্য উঠে দাঁড়ায়, আর তার জায়গাতে ডেভিড রবার্ট ককপিটের পাইলট সিটে বসে পড়ে। রেস্টরুমে যাওয়ার আগে ক্যাপ্টেন মার্ক ডুবয়া দুজন অফিসারকেই বারবার করে সতর্ক করে যায় যে সামনেই কিন্তু একটা বড় টার্বুলেন্স জোন আসছে, যেখানে তাদের দুজনকেই অত্যন্ত সতর্ক থাকে। এই কথাটা বলার পরে ক্যাপ্টেন মার্ক ডুবয়া রেস্টরুমের দিকে এগিয়ে যায়, আর প্লেনের পুরো কন্ট্রোল এই দুজন অফিসারের হাতে চলে আসে। এরপর প্লেনটা সেই ভয়ঙ্কর জোনে প্রবেশ করার পর যে তার সাথে কি হয়েছিল সেটা এই ঘটনার প্রায় 2 বছর পর জানা যায়। এয়ার ফ্রান্স 447 এর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্রাজিলের নাভাল ফোর্স আর ফ্রান্সের বিইএ মিলে একটা রেস্কিউ অপারেশন স্টার্ট করে। ব্রাজিল সঙ্গে সঙ্গে তাদের এয়ারফোর্সের প্লেন আর নেভির জাহাজগুলোকে আটলান্টিক মহাসাগরের সেই পজিশনে পাঠিয়ে দেয় যেখানে সমুদ্রের গভীরতা প্রায় 4,000 মিটারেরও বেশি। এরপর একের পর এক প্লেন আর জাহাজ সেই এরিয়াটাতে খোঁজ চালাতে থাকে, কিন্তু ফ্লাইট 447 এর কোনো রকম চিহ্নই খুঁজে পাওয়া যায় না। তখন সারা পৃথিবী জুড়ে এই দুর্ঘটনাটাকে নিয়ে লোকেদের মনে নানা রকম থিওরি উঠে আসতে থাকে। কিন্তু ফ্রান্স আর ব্রাজিলের অথরিটি টিমগুলো কোনো রকম গুজবের ওপর কান না দিয়ে তারা তাদের রেস্কিউ মিশনকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকে। আর অবশেষে তাদের এই অনুসন্ধানের ফল তারা ঠিক তার পরের দিনই পেয়ে যায়। আটলান্টিক মহাসাগরের একটা বড় এরিয়া জুড়ে তারা একটা দীর্ঘ তেলের স্তর দেখতে পায়, এবং তার কিছু দূর পরেই তারা প্লেনের কিছু ধ্বংসাবশেষ খুঁজে পায়। আর এসব পাওয়ার পরেই তাদের কাছে এই প্রথম একটা পাওয়ারফুল ইঙ্গিত এসে পৌঁছয় যে ফ্লাইট 447 সম্ভবত সমুদ্রের গভীরেই তলিয়ে গেছে। এই প্রমাণটা পাওয়ার পরেই তারা তাদের রেস্কিউ মিশনগুলোর ওপর আরো বেশি করে জোর দিতে শুরু করে। আর জুন মাসের 6 তারিখে তারা প্রথমবার সমুদ্রের তলদেশ থেকে কয়েকজন মানুষের মৃতদেহকে উদ্ধার করে। ধীরে ধীরে তাদের এই রেস্কিউ মিশন এতটাই সাকসেসফুল হয় যে পুরো জুন মাস ধরে খোঁজার পর তারা প্লেনের প্রায় 600-রও বেশি ডাবরিস খুঁজে পায়, আর তার সাথে সাথে প্রায় 50 জন মানুষের মৃতদেহকেও উদ্ধার করতে সক্ষম, যার মধ্যে ক্যাপ্টেন মার্ক ডুবয়ার মৃতদেহ সামিল ছিল।
ব্রাজিলের অথরিটিরা তখন সমস্ত মৃতদেহগুলোকেই তাদের নিজের নিজের দেশে পাঠিয়ে দেয়, আর নিহত মানুষদের পরিবারদের মধ্যে তখন শোকের ছায়া নেমে আসে। সমুদ্র থেকে পাওয়া প্লেনের ডাবরিজ আর মৃতদেহগুলোকে পরীক্ষা করার পর ইনভেস্টিগেশন টিম একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। যেই প্লেনটা হয়তো আকাশে বিস্ফোরিত হয়নি, বরং এটা প্রচুর গতিতে সমুদ্রের ওপরেই আছে। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় প্লেনটা হঠাৎ করে সমুদ্রের ওপর আছড়ে পড়লো কিভাবে? কি এমন হয়েছিল তার সাথে? আর এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শুধুমাত্র প্লেনে থাকা ব্ল্যাক বক্সের মধ্যে, যেটা তখন অবধি কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর ঠিক এ কারণের জন্যই এই দুর্ঘটনার পুরো তদন্ত সেখানেই আটকা পড়ে যায়। দিনের পর দিন যেতে থাকে, মাসের পর মাস কাটতে থাকে, কিন্তু তখন অবধি প্লেনের ব্ল্যাক বক্সের কোনো রকম খোঁজই পাওয়া যায় না। অবশেষে 2 বছর অপেক্ষা করার পর 2011 সালের 3 এপ্রিলে একটা রোবোটিক সাবমেরিনের দ্বারা ফ্লাইট 447 এর এক্সাক্ট ক্র্যাশিং পজিশনকে আইডেন্টিফাই করা সম্ভব। আর অত্যন্ত কঠিন একটি রিকভারি মিশনের দ্বারা তারা প্লেনের ব্ল্যাক বক্সটাকেও সেখান থেকে উদ্ধার করতে সক্ষম। কিন্তু ব্ল্যাক বক্সের পাশাপাশি তারা সমুদ্রের ভেতরে এমন একটা দৃশ্য দেখতে পায় যেটা তাদের সবার আত্মাকেই নাড়িয়ে দেয়। সমুদ্রের প্রায় 4000 মিটার নিচ থেকে তারা আরো 104 জনের মৃতদেহকে উদ্ধার করে। আর সব থেকে শকিং ব্যাপারটা হলো, আটলান্টিকের কোল্ড ওয়াটারের কারণে এদের প্রত্যেকের মৃতদেহগুলো প্রায় 2 বছর পরেও একই অবস্থায় সংরক্ষিত ছিল। ফ্লাইটের ডেটা রেকর্ডার আর ককপিটের ভয়েস রেকর্ডার হাতে পাওয়ার পরেই সেগুলোকে দ্রুত প্যারিসে পাঠানো হয়। আর ফ্লাইটের ইনভেস্টিগেশন এক্সপার্টরা সেগুলো ডেটাকে যখন ডিকোড করে, তখন পাইলটদের শেষ 4 মিনিট 23 সেকেন্ডের ভয়ঙ্কর রেকর্ডিং এর সত্যিটা তাদের সবার সামনে চলে আসে। সেই রাতে ফ্লাইট 447 যখন আইটিসিজির সেই ভয়ঙ্কর জোনের মধ্যে গিয়ে পৌঁছয়, তখন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই প্লেনের পুরো সিচুয়েশন পাল্টে যায়। প্লেনটা তখন ভয়ঙ্কর ঝড়ের মধ্যে দিয়ে এগোচ্ছিল এবং চারিদিক থেকে পড়তে থাকা বিদ্যুতের ঝলকানিগুলোকেও ককপিটের ভেতর থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। দেখতে দেখতে সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে ঝড়ের মধ্যে চলতে থাকা বৃষ্টিটাও এবার শিলাবৃষ্টিতে পরিণত হয়। আর এখান থেকেই প্লেন দুর্ঘটনার মেন কারণটা সবার সামনে চলে আসে। আসলে সমস্ত প্লেনের সামনের দিকে পিটো টিউব নামের একটি সিস্টেম ইনস্টল করা থাকে, যেটাতে লাগানো ছোট ছোট সেন্সর গুলো এয়ার প্রেসার থেকে শুরু করে প্লেনের স্পিডিং ডেটা গুলোকে ককপিটে থাকা কম্পিউটার স্ক্রিনে পাঠাতে থাকে। সেদিন রাতে আবহাওয়ার অবস্থা এতটাই খারাপ ছিল যে এই পিটো টিউবটাই পুরোপুরি বরফে জমে যায়, যার ফলে ককপিটের কম্পিউটার স্ক্রিনে প্লেনের গতিবেগটাকেও ঠিকঠাক মতন শো করে। আর প্লেনের অটোপাইলট সিস্টেমটাও তখন অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে গেছে, যার ফলে প্লেনের পুরো কন্ট্রোল সম্পূর্ণভাবে পাইলটদের ওপরই নির্ভর হয়ে পড়ে। সেই সময় প্লেনটার কন্ট্রোল ছিল পিয়ারি সেড্রিক বোনিনের হাতে। আর সে যখন ককপিটের স্ক্রিনের দিকে তাকায়, তখন প্লেনের গতিবেগ 275 নট থেকে কমে গিয়ে 60 নট দেখাতে শুরু করে। এটা দেখে দুজন পাইলটই পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়, বিকজ তারা তখন বুঝতে পারে না যে পিটো টিউব ফ্রিজিং হয়ে যাওয়ার কারণে তাদের স্ক্রিনে দেখানো স্পিড রিডিংটা পুরোপুরি ভুল দেখাচ্ছে। চারিদিকে চলা ভয়ঙ্কর ঝড় আর ককপিটের ভেতরে বাজতে থাকা একের পর এক অ্যালার্ট সাইরেন বোনিনকে পুরো আতঙ্কিত করে তোলে। আর ঠিক সেই মুহূর্তেই বোনিন সেই ভুলটা করে বসে, যেটাই পুরো দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হয়ে থাকে। আসলে বোনিন নিজের কন্ট্রোল স্টিকটাকে পেছনের দিকেই টেনে ধরে রাখে, যার কারণে প্লেনটা 35,000 ফুট উচ্চতাকে ছাড়িয়ে প্রায় 38,000 ফুট উচ্চতায় পৌঁছে। হঠাৎ করে প্লেনটাকে এরকম হাই অল্টিটিউডে নিয়ে যাওয়ার কারণে প্লেনের গতিবেগও তখন ক্রমশ কমে আসতে থাকে। ঠিক তখনই ককপিটের ভেতরে স্টলের সেই ভয়ঙ্কর অ্যালার্মটা বেজে ওঠে, যেটা শোনার পর এরা দুজনেই স্থির হয়ে যায়। আসলে ককপিটের ভেতরে স্টল অ্যালার্ম বাজার মানে হলো যে প্লেনটা তার ওড়ার ক্ষমতা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। আর এটা জাস্ট একটা লোহার টুকরোর মতন হয়ে গেছে, যেটা যে কোনো সময় সমুদ্রের উপর আছড়ে পড়তে পারে। তখন সারা ককপিট জুড়ে শুধুমাত্র এই স্টল অ্যালার্মই বাজতে থাকে। আর বারবার সেই ওয়ার্নিং শুনে বোনিন এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তার কন্ট্রোল স্টিকটাকে সে কন্টিনিউয়াসলি পেছনের দিকেই টেনে ধরে, যার ফলে প্লেনের অ্যাটাক অফ অ্যাঙ্গেল এতটাই বেড়ে যায় যে প্লেনটা প্রায় প্রতি মিনিটে 10,000 ফুট নিচের দিকে নামতে থাকে। ককপিটে থাকা দুজন পাইলটদের মধ্যে কেউই তখন বুঝতে পারছিল না যে আসল প্রবলেমটা কোথায়। ক্যাপ্টেন মার্ক ডুবায়া তখন রেস্টরুম থেকে বেরিয়ে অলরেডি ককপিটে ফিরে আসেন। ককপিটে ঢোকার পরেই তিনি দুজন পাইলটদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, এখানে কি হচ্ছেটা কি, তোমরা কি করছো? জুনিয়র ফার্স্ট অফিসার ডেভিড রবার্ট তখন মার্ক ডুবায়াকে উত্তর দেয়, ক্যাপ্টেন আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা প্লেনের ওপর থেকে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এই কথা শুনে ক্যাপ্টেন মার্ক ডুবায়াও কিছুই বুঝে উঠতে পারে না, বিকজ এই ভয়ঙ্কর মুহূর্তের শুরু থেকে তিনি ককপিটে ছিলেনই না। আর তিনি এটাও জানতেন না যে পাইলট সেড্রিক বোনিন প্লেনটাকে তখন দরকারের থেকেও অনেক বেশি উচ্চতায় তুলে ফেলেছে, তার জন্য প্লেনের ভেতরে একের পর এক ফল্ট দেখা দিতে শুরু করেছে। ক্যাপ্টেন তখন ককপিটের বিভিন্ন ডিসপ্লের দিকে তাকিয়ে ভয়াবহ কণ্ঠে বলেন, আমিও কিছু বুঝতে পারছি না, প্লেনটা কেন এত নিচের দিকে নামছে। সিচুয়েশন তখন এতটাই ভয়ঙ্কর উঠেছিল যে প্লেনের ককপিটে থাকা 3 জন পাইলটদের চিন্তা শক্তিও মুহূর্তের মধ্যে কাজ করা বন্ধ করে। আর অন্যদিকে প্লেনের উচ্চতাও যখন 10,000 ফুট থেকে কমতে কমতে সামান্য 2,000 ফুট উচ্চতায় নেমে আসে, তখন প্লেনে থাকা জিপিডব্লিউ সিস্টেমটাও অটোমেটিক্যালি ইন্ডিকেটর দেওয়া শুরু করে দেয়।
আর এই সাইরেনের মানে হলো যে প্লেনটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রের ওপর ধাক্কা খেতে চলেছে। ক্যাপ্টেন মার্ক ডুবায়া আর ডেভিড রোবার তখন সেড্রিক মুনিনকে চিৎকার করে বলেন, ক্লাইম ক্লাইম, দ্রুত বিমানটাকে ওপর দিকে তোল। এ কথাটা শোনার পরেই পাইলট বনিনের মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে যায় যেটাই পুরো দুর্ঘটনার সত্যটাকে সবার সামনে তুলে। ভয় কাতর গলায় বনিন তখন বলেছিলেন, আর কত উপরে তুলবো, আমি তো অনেকক্ষণ ধরেই কন্ট্রোল স্টিকটাকে পেছনের দিকে টেনে আছি, কিন্তু প্লেনটা তবুও নিচের দিকেই নেমে যাচ্ছে। সেড্রিকের মুখ থেকে একথাটা শোনার পরেই ক্যাপ্টেন বুঝে যায় যে প্লেনটা এতক্ষণ ধরে কেন স্বাভাবিক অবস্থায় ফিরছিল না। যেহেতু সেড্রিক বনিন সেই প্রথম থেকেই প্লেনটাকে ওপরে তোলার চেষ্টা করছিলেন, ঠিক সে কারণের জন্যই প্লেনটা গতিবেগ হারিয়ে ফেলে ডিপ স্টল অবস্থায় আটকে যায়, যার কারণে এতক্ষণ ধরে চেষ্টা করার পরেও প্লেনটা পুরো আনকন্ট্রোলড অবস্থায় সমুদ্রের দিকে পড়তে শুরু করে। ক্যাপ্টেন তখন চিৎকার করে বনিনকে বলেন, টিকটা সামনের দিকে ঠেলো, প্লেনের নোজ নিচের দিকে নামাও, তাহলেই প্লেনটা ডিপ স্টল থেকে বেরিয়ে আসতে পারবে। বাট সেই মুহূর্তটাতে আর কিছুই করার ছিল না, বিকজ প্লেনের উচ্চতা তখন এতটাই কমে গিয়েছিল যে এত ভারী প্লেনটাকে স্টল থেকে বের করে আনা কোনোভাবেই পসিবল না। এভিয়েশন এক্সপার্টরা যখন এই পুরো রেকর্ডিংটাকে শুনছিলেন তখন শেষ মুহূর্তে যাত্রীদের কান্না আর তাদের আতঙ্কিত চিৎকার তাদের কানে ভেসে আসে, যার থেকে স্পষ্টভাবেই বোঝা যায় যে সেই সময় সকল যাত্রীরাও হয়তো বুঝতে পেরেছিল যে এবার তারা সবাই মরতে চলেছে। আর ঠিক 2:14 ফ্লাইট 447 আটলান্টিক মহাসাগরে খেলনার মতো আছে। এই দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে 228 জন যাত্রীদের মধ্যে 228 জনই মারা যায়। ফ্রান্সের বিএ সংস্থা যখন এই পুরো দুর্ঘটনার ইনভেস্টিগেশন পেপারটা পাবলিশ করে তখন তারা স্পষ্টভাবেই জানিয়ে দেয় যে এই দুর্ঘটনার পেছনে শুধুমাত্র পাইলটরাই দায়ী নয়, বরং এই দুর্ঘটনার পেছনে এয়ার ফ্রান্স কোম্পানিরও প্রচুর বড় ভুল আছে। আসলে এয়ারবাস A330 পিটোটিউবে বরফ জমার ঘটনাটা এটা প্রথম নয়, এর আগেও বহুবার এই সেম ঘটনায় লক্ষ্য করা গেছে। আর সে কারণের জন্য এয়ারবাস কোম্পানি তাদের সমস্ত প্লেনগুলোতে আইস রেসিস্টেন্ট সেন্সরও লাগাতে বলেছে, কিন্তু এয়ার ফ্রান্স কোম্পানি তাদের খরচ আর সময় বাঁচানোর জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টার ওপর নজরই দেয়। তারা প্রতিবারই রুটিন মেইনটেনেন্সের মধ্যে দিয়ে এই পুরনো পিটোটিউবগুলোকেই তাদের সমস্ত প্লেনে ইউজ করে যাচ্ছিল। শুধুমাত্র এটাই নয়, এয়ার ফ্রান্স পাইলটদের ভুল ট্রেনিং নিয়েও অনেক রকমের খবর সবার সামনে উঠে আসছে। যেমন ধরো কোনো প্লেন যদি হাই অল্টিটিউডে পৌঁছে যাওয়ার পর তার মধ্যে অটো পাইলট সিস্টেমটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তখন প্লেনটাকে কিভাবে কন্ট্রোলে আনতে হবে সেটা স্টিমুলেটিং ট্রেনিংও তাদের পাইলটদের দেওয়া ছিল। শুধু এটাই নয়, এমনকি কোনো ঝড়ের মধ্যে পড়ে যদি কোনো প্লেনের স্পিড ইন্ডিকেটর কাজ করা বন্ধ করে দেয় তখন স্টল অবস্থায় চলে যাওয়া প্লেনটাকে তারা কিভাবে রিকভার করবে সেটার ট্রেনিংও তাদের পাইলটদের দেওয়া ছিল। আসলে এয়ারলাইন কোম্পানিগুলো হয়তো ধরেই নিয়েছিল যে তাদের কম্পিউটার সিস্টেমগুলো কোনোদিনও খারাপই হবে, আর এই ওভার কনফিডেন্সের কারণেই সেদিন রাতে ফ্লাইট 447 এর সাথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে যায়। এয়ারলাইন কোম্পানির এই ভুলগুলোর খবর যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন নিহত মানুষদের পরিবাররা এই এভিয়েশন কোম্পানিগুলোর ওপর কোর্ট কেস করে দেয়। দীর্ঘ 13 থেকে 14 বছর ধরে এই আইনের লড়াই চলতেই থাকে এবং অবশেষে 2023 সালে ফ্রান্সের আদালত যখন তার রায় শোনায় তখন নিহত মানুষদের পরিবার সমেত সারা পৃথিবীর মানুষও অবাক হয়ে যায়। ফ্রান্সের আদালত এয়ারবাস এবং এয়ার ফ্রান্স এই দুটো কোম্পানিকেই নির্দোষ বলে ঘোষণা করে, আর এই রায়ের খবর শুনতেই নিহত মানুষদের পরিবাররাও সম্পূর্ণভাবে ভেঙে যায়। কিন্তু তবুও তারা হাল ছাড়ে না, আর এই কেসের প্রসিকিউটররা ফ্রান্স আদালতের রায়ের বিরুদ্ধে প্যারিসের হাইকোর্টে আপিল করে দেয়। টানা 17 বছর ধরে এই আইনের লড়াই আবারও চলতে থাকে। অবশেষে 2026 সালের মে মাসে প্যারিস আদালত এয়ারবাস এবং এয়ার ফ্রান্স কোম্পানি দুটোকে কর্পোরেট ম্যানস্লেটারের জন্য দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে $60,000 জরিমানা দিতে বলে। মানে 228 জন মানুষের প্রাণের মূল্য এবার এই দুটো কোম্পানি টাকা দিয়েই মিটিয়ে দিতে পারে, বিকজ এই দুটো কোম্পানির কাছে সামান্য $60,000 তো জাস্ট কয়েক মিনিটের প্রফিট। আর 228 জন মানুষের জীবনের মূল্য কখনোই টাকা দিয়ে মেটানো সম্ভব নয়, সেটা 60,000 হোক কিংবা 6 মিলিয়ন। এই বিষয়ে তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাও দেখতে পারো যেখানে একজন নর্থ কোরিয়ার স্পাই এজেন্ট কিভাবে একটা গোটা প্লেনকে ধ্বংস করে ফেলেছিল সেটাকে গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে। সো গাইস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হেলদি, স্টে হ্যাপি।